দুদিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, দুদিনের মধ্যে জেলে ঢোকাবো। আমি আপনাদের কাছে কতগুলি দায়িত্ব এবং কর্তব্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আগামী নির্বাচনে আমাদের বিন্দু কি? বিন্দু এক, এই সরকার 14.5 বছর পেরিয়ে গেছে, ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা আছে রাজ্যে, অর্থাৎ আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি। একদিকে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গ, অন্যদিকে এই রাজ্যে এমন কোন সম্প্রদায়, এমন কোন শ্রেণী, এমন কোন এলাকা নেই যে এলাকা এই মুখ্যমন্ত্রী আর তার সরকারের দ্বারা অবহেলিত, বঞ্চিত এবং লাঞ্ছিত হয়েছেন। সম্মানীয় অজিত দাসও রয়েছেন, আমার মিস হয়ে গেছিল, ওবিসি সভাপতি, দাদাকেও শ্রদ্ধা জানাই। আমাদের এই প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে এক নম্বরে কি থাকবে? রাজ্যের অর্থনৈতিক অবস্থা। যখন এই সরকার সিপিএম এর কাছ থেকে দায়িত্ব নেয়, তখন রাজ্যে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা। শেষ যে 29,000 কোটি টাকা ঋণ নিল, তাতে এই রাজ্যে ঋণের পরিমাণ হল 7,76,000 কোটি টাকা। বাম আমলে মাথা পিছু ঋণ ছিল জন্মালেই 19,000 টাকা, আর মমতা ব্যানার্জি সেটাকে লালিত পালিত করে দিয়েছেন মাথা পিছু 80,000 টাকা। 2011 সালে রাজ্যে 51টা নথিভুক্ত কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিলেন, বললেন এমপ্লয়মেন্ট ব্যাংক, নাম লেখাও বেকাররা, মাসে 1500 টাকা বেকার ভাতা দেব। কেউ পায় না। কর্ম বিনিয়োগ কেন্দ্র উঠে যাওয়ার ফলে বেকারের সংখ্যাও কেউ জানে না। ওই 1 কোটি নথিভুক্ত বেকার বেড়ে হয়েছে কত? 2,15,00,000। স্কুল বন্ধ হয়েছে কত? 14.5 বছরে আমি হিসাব দেব না, আমি শুধু 24-25-এর হিসাব দিচ্ছি। 8,200 প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করেছেন মাননীয়া। শিক্ষার দরকার নেই। শিক্ষা হলে চেতনা বৃদ্ধি হয়, শিক্ষা হলে জ্ঞানের ব্যাপ্তি বৃদ্ধি হয়, আর শিক্ষা পেলে হয়ে গেলে চাকরি দিতে হবে। তাই শিক্ষার দরকার নেই। কি ভয়াবহ অবস্থা! আমরা কলেজের গেট থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি করে কলেজের সিআরএ জিতে, ছাত্র সংসদে জিএস হয়ে। আপনি ভাবতে পারবেন 9,54,000 ভ্যাকেন্সি আছে স্নাতকে। গোটা রাজ্যে কত ভর্তি হয়েছে জানেন? ভর্তি হয়েছে মাত্র 3 লক্ষ। 6,54,000 উচ্চ মাধ্যমিক পাস করার পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিল না। বাবা মা বললো পড়তে হবে না বাবু, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যা, নইলে মাঠে গিয়ে ধান রোপণ কর, ধান কাট, এখানে থাকার দরকার নেই, আমি খরচ দিয়ে তোকে পড়াতে পারবো না, কারণ মমতা তার ভাইপো যতদিন থাকবে তোর চাকরি এখানে হবে না। এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা। এই বাংলায় আপনি যদি কৃষি ক্ষেত্রে দেখেন, সেখানে কৃষকরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না, সার কালোবাজারি। গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ফ্রি, যেটা আপনাদের আমাদের কৃষিতে বিদ্যুৎ ব্যবহার হয় পাম্পসেট, এখানে বিদ্যুৎ 8 টাকা করে মিটারে নেয়। পেট্রোল ডিজেলের চালিত পাম্পে বহু রাজ্যে, উত্তরপ্রদেশ সহ হরিয়ানা সহ ভর্তুকি দেয় সরকার, এখানে সেসব সুযোগ নেই। কৃষকরা ধ্বংসের পথে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক কত?
বাম রেখে গেছিল 5,20,000, ইনি করেছেন 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে এই রাজ্যে। এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম, এই জেলার রাজনীতি আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না। 16 সালেও বিধানসভায় 12-0 করেছিল। এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন, 6টা সিটে এগিয়ে আছে বিজেপি, 6টা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট, তৃণমূল 0। একটা সিটেও লিড পায়নি, এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, মালতীপুরের এমএলএ। আমি আজকে বলে গেলাম, ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে। আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্পপত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, 1-2টি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন বিজেপি তার সংকল্পপত্র যে দিয়েছিল পূরণ করেছে কিনা। একে ছত্তিশগড় বলি, কি বলেছিলেন অমিত শাহজি সংকল্পপত্র ঘোষণার সময়? বলেছিলেন 3100 টাকা কুইন্টাল ধান কিনবে রাজ্য সরকার, কিনেছে। বলেছিলেন আদিবাসীদের সব গ্রাম মডেল ভিলেজ হবে, বাড়ি, সৌর আলো, নলে জল, আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার সব জায়গায় করেছে, প্রত্যেকটা আদিবাসী গ্রামে। এবং মা তারি যোজনা, ওখানকার বড় ঠাকুর মা, তার নামে যোজনাতে বছরে একবার এককালীন মহিলাদের অ্যাকাউন্টে 12,000 করে টাকা বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওখানে 1.5 বছর আগে থেকে। দ্বিতীয় আসন রাজস্থান, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, সংকল্পপত্র বিজেপি দিয়েছিল, সরকারি বাসে মহিলাদের ফ্রি দিয়েছে, হ্যাঁ কিনা? দিয়েছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি দিয়েছে কি দেয়নি? দিয়েছে। 500 টাকার গ্যাস দিয়েছে কি দেয়নি? উত্তর হয়েছে দিয়েছে। খোঁজ নেন রাজস্থানে। অনেক পরিযায়ী শ্রমিক গাজলের, ওল্ড মালদার, হবিবপুরের থাকে, খোঁজ নেন জয়পুর, যোধপুর, জয়সলপুর থেকে। এই বিরোধী দলনেতা বলে গেল সংকল্পপত্র পূরণ হয়েছে কিনা। চলুন এবারে হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের দেবে বলেছিল, চালু করে দিয়েছে। 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি
ফাঁকা ছিল। ওএমআর মার্কশিট মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে 3,55,000 চাকরি হয়েছে মেধা দিয়ে। রাজ্য সরকারের একটাও ভ্যাকেন্সি ফাঁকা নেই। এখানে মমতা ব্যানার্জি কি করেছে? 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে। এই মুহূর্তে রাজ্যে 3.5 লক্ষ শিক্ষক অশিক্ষক সহ 1,70,000 পুলিশ সহ 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। কারণ ইনি চাকরি দেবেন না। ইনি দুটো কাজ ভালো জানেন। ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন, আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন। তারপরে তো বাকি আছে ছাপ্পা মেরে মৃত ভোটার বাংলাদেশের মুসলমান, এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল সে পরের দিন বহরমপুরে ভোট দিল, তারপরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল। এই যে 8 দফা 9 দফার সুযোগ নিয়ে এই কাজটা উনি করছেন। তাই রাজস্থানে আমরা, হরিয়ানাতে আমরা যা বলেছি তাই করেছি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস কদিন আগে ঝড় তুলে জিতেছেন। যারা স্নাতক গ্রাজুয়েট তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে মাসে 6,000 টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের এনডিএ সরকার। মাধ্যমিক পাস যারা তাদের 4,000 টাকা করে বেকার ভাতা দিচ্ছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে। আর মহিলাদেরকে 2,000 টাকা করে দিচ্ছে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছেন। তিনি সেখানে আর যা বলেছিলেন প্রত্যেকটা কাজই তার শুরু হয়ে গেছে। তাই আমরা যেমন প্রতিষ্ঠান বিরোধিতায় এই রাজ্যে নারী সুরক্ষার কথা বলবো, অনুপ্রবেশের কথা বলবো, জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলবো, সাথে সাথে আমরা নির্বাচনের সময় সংকল্প পত্রকে সাথে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব। দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী জোট, সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। মমতা ব্যানার্জি সব সময় যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়। আদিবাসীদের সঙ্গে কুর্মীদের ঝগড়া লাগিয়ে দিতে চায়। পশ্চিমাঞ্চলে তাই করেছে। পাহাড়ে 11টা বোর্ড বানিয়ে দিয়েছে, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, বিভিন্ন বোর্ড বানিয়ে দিয়েছে। 11টা বোর্ড, অর্থাৎ নেপালিরা যারা মূলত হিন্দু তাদেরকে বিভক্ত করে দাও। এখানেও আপনারা দেখবেন মুকুল বৈরাগীকে ছেড়ে দিয়েছে। আর বাকিটা বললাম না। কত রকমের ব্যবস্থা। রাজবংশীদেরকে বিভাজিত করো, বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে। নমশূদ্রদের বিভাজিত করো। আবার বক্তৃতাতে বলে বিজেপি গুটকাখোরদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, গুজরাটিদের পার্টি। এই জিনিস করে বাঙালি এবং হিন্দি স্পিকিং। কেন? কখনো মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন যে বাংলা ভাষী মুসলমান, উর্দু ভাষী মুসলমান? শুনেছেন? কখনো বলে দেওবন্দিপন্থী, বেরিলিপন্থী? বলে না। তাদেরকে বলে তোমরা সংখ্যালঘু, তোমরা মুসলমান, তোমরা এক থাকো, বিজেপিকে রুখতে হবে। আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায়। সেই কারণেই যোগী আদিত্যনাথ হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রহেগে তো সেফ রহেগে। আমি আপনাদের কাছে আবেদন করব, গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করুন। ধর্মরক্ষা কমিটি করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বাঁধতে হবে। জোট যদি না বাঁধেন
তাহলে এরা আমাদের সনাতনীদের বিভাজনের সুযোগ নিয়ে ওদের বুথ দেখুন, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক, সুজাপুর, মানিকচকের একটা পোর্শন, বুথগুলো তাকিয়ে দেখুন। 21 সালে সিএএ কে এনআরসি বলে কি করেছিল, খেপিয়ে দিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সিএএ তো চালু হয়ে গেছে, ওটা তো এনআরসি ছিল না, ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, যারা ধর্মীয় সংখ্যালঘু, ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তো 21 সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথগুলো বের করে দেখুন, এই গাজলে দেখুন 100টা ভোট পড়েছে, 99টা ওরা নিয়ে নিয়েছে। আপনি হিন্দু বুথ খুলে দেখুন, 100টা ভোট পড়েছে, বিজেপি 60টা, 62টা, 65টা পেয়েছে, ওরা 20টা, 25টা পেয়েছে, সিপিএম বা কংগ্রেস 5টা, 7টা পেয়ে গেছে। কেন আপনারা বিভাজিত হবেন? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর আমি বলি বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি, আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। আমি গত 1 বছরের ইতিহাস বললে হিন্দুদের চোখ থেকে জল বেরোবে। মোথাবাড়ি ঢুকতে দেয়নি কাউকে, বেড়া লাগিয়ে রেখেছিল 9 কিলোমিটার দূরে। আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গ্রামে ঢুকেছি। আপনি মোথাবাড়ি বাজারে যান, 5টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, তার পাশে 3টা মুসলমানের দোকান হাত দেয়নি। তারপরে আবার 2টো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, লুট করে নিয়েছে, তার পাশে আবার 7টা মুসলমানের দোকান হাত দেয়নি। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? কোন রাজ্যে? কেন? ওখানে 30% হিন্দু, তাই গাজোয়ারি। আপনি বলছেন গাজলে এসে মোথাবাড়ির কথা বলছে, আরে আপনার অবস্থা তো 10 বছর পর তাই হবে। পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আগুন আসতে কতক্ষণ? তারপরে দৃশ্য দেখলাম ধুলিয়ান শামসেরগঞ্জে, হরগোবিন্দ দাস, চন্দন দাস পশু কাটার তরোয়ালি দিয়ে কেটেছে। সিপিএম এর লোক সেলিম সাহেব, মীনাক্ষী বোনরা এলেন, তারা কথা বলে চলে গেলেন। কি বলেছেন আমি জানি না। মমতা ব্যানার্জি লোক পাঠালেন, পুলিশ পাঠালেন টাকা দিয়ে। ওদের বাড়ির মেয়েরা বলল টাকা নেব না, বিচার চাই। মেরেছে তো তোমরা, কেন তোমার হাত থেকে টাকা নেব? সিপিএম এর লোক, আমি পৌঁছালাম, মমতা ব্যানার্জি বলেছিল 10 লাখ দেব, আমি বিজেপি থেকে চেক নিয়ে গেছি 10,01,000। আমার 2টো চেক ওরা নিল। আমি বললাম কেন নিলেন? আপনি তো সিপিএম করেন। বলে আমি তো সিপিএম করি বলে আমাকে মারেনি, আমি হিন্দু বলে আমাকে মেরেছে। আর হিন্দুদের যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো নরেন্দ্র মোদী। তাই আমাদের টাকা গ্রহণ করলো। সেখানে তৃণমূলের এক নেতা শামসেরগঞ্জে মেয়েকে বিয়ে দিবে বলে 5 লাখ টাকা জমিয়ে রেখেছিল, কুড়িয়ে দিয়েছে। আমি তাকে কলকাতায়, ওখানেও আমাকে হাইকোর্ট করে ঢুকতে হয়েছে, প্রথম ঢুকতে দেয়নি। তাকে ডেকে পোড়া টাকাগুলো আপনারা দেখেছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। আমরা 5 লাখ টাকা তাকে একটা এনজিও থেকে দিয়েছি। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে, বলো তৃণমূল বলে কোনো গন্ধ ছিল না মুর্শিদাবাদ, মালদাতে। 98 সালে আমি শামসেরগঞ্জে আমার হোটেল আছে, ছোট্ট একটা জায়গা দিয়েছিলাম তৃণমূলের ব্লকের অফিস করার জন্য। আমার বাড়িতে অফিস। আমার মেয়ের বিয়ে দেওয়ার টাকাটা পুড়িয়ে দিল। কেন পুড়িয়ে দিল? তার কারণ আমি হিন্দু। এরপরে ঘুমাবেন। আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা হিন্দু বুথে 100টা হিন্দুর মধ্যে অন্তত 95 জন ভোট দিতে আসবেন। আর 95টা ভোটের মধ্যে ভুলে 1-8টা বাদ গেলে যাবে, বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। এই লড়াই বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। কোন প্রার্থী দেখবেন না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন, বৃহত্তর সনাতনীদের জোট। 100 কোটি বাঙালি
কারণ বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুটো মানুষ, একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর একটা স্বামী প্রণবানন্দ। 1947 20 জুন কলকাতা আইনসভা মোহাম্মদ আলী জিন্না পুরো বাংলা চেয়েছিল, রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদজি, সঙ্গে প্রণবানন্দ। বিধানসভায় প্রস্তাব এসেছিল, 58 জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিল ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে। আপনি যদি এখনো ঘুমান তাহলে সর্বনাশ সামনে। 47 যখন ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়, তখন পাকিস্তানে অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু কত ছিল বন্ধু? পাশেই তো আপনার চাপাই নবাবগঞ্জ তো গায়ে কত ছিল? 33%। আজকে কত? 7%। কালকে মিছিল করেছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের লোকেদের ধরে ধরে জবাই কর। পাশ থেকে আওয়াজ আসছে, কাঁটাতারের ওপার থেকে। আপনি এখনো ঘুমাবেন? 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত? 85। 2011 জনগণনায় হিন্দু কত? 72। 27 জনগণনা শুরু, 31 পাবেন রেজাল্ট, আপনি হয়ে গেছেন 65-র নিচে। এই পিসিআর ভাইপো সঙ্গে ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ থাকলে 2041-এ মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু, গোটা পশ্চিম বাংলাতেও সেই অবস্থা হবে। তাই জাগো হিন্দু, জোট বাঁধো, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই।